আমরা কিন্তু এক অবিশ্বাস্য সময়ে বাস করছি। এমন একটা সময় যেখানে মানুষ শুধু তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে না, বরং নিজের হাতে সেটাকে ডিজাইন করছে। চলেন আজ আমরা সেই সব যুগান্তকারী আইডিয়াগুলো নিয়ে একটু কথা বলি, যেগুলো আমাদের প্রজাতিকে একেবারে নতুন করে সংজ্ঞায়িত করতে যাচ্ছে। এই কথাটা একবার ভাবুন তো। এই অনুমানমূলক যুগে আমরা শুধু প্রযুক্তি ব্যবহার করি না, আমরা আমাদের প্রজাতির ভাগ্য ডিজাইন করি। এই একটা লাইনে কিন্তু আজকের পুরো আলোচনার মূল কথা। মানে আমরা আর শুধু টেকনোলজির ইউজার নই, আমরা এখন আর্কিটেক্ট, এর স্থপতি। তো কোত্থেকে শুরু করা যায়? আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তনটা দিয়েই শুরু করা ভালো, আর সেটা হলো আমাদের নিজেদের বুদ্ধিমত্তার বিবর্তন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু দুটো আলাদা পথে এগোচ্ছে, আর এই দুটো পথ মিলেই ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। প্রথম রাস্তাটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে এজিআই। আচ্ছা, এজিআই জিনিসটা কি? এটা হলো এমন একটা মেশিন যা মানুষের মতো করে যে কোনো বুদ্ধির কাজ করতে পারে। এখন আমরা যে এআই দেখি সেগুলো তো শুধু একটা নির্দিষ্ট কাজই ভালো পারে, তাই না? কিন্তু এজিআই সে হবে একটা অলরাউন্ডার, যার সাধারণ জ্ঞান থাকবে ঠিক আমাদের মতো। এই যে এজিআই এর আইডিয়াটা, এটা কিন্তু একদম নতুন কিছু না। এর শুরুটা হয়েছিল সেই ১৯৫০ সালে, যখন অ্যালান টুরিং নিয়ে এলেন তার বিখ্যাত ইমিটেশন গেম বা টুরিং টেস্ট। তারপর ১৯৫৬ সালে ডার্টমাউথ কনফারেন্সে এআই রিসার্চকে একটা আনুষ্ঠানিক রূপ দেয়া হলো। আর এখন এই ২১ শতকে এসে ডিপ লার্নিং আর নিউরাল নেটওয়ার্কের কল্যাণে এই ধারণাটা শুধু বইয়ের পাতায় আটকেনি, এটা বাস্তবের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু দাঁড়ান, বুদ্ধিমত্তার বিবর্তনের কিন্তু আর একটা পথও আছে। একদিকে যেমন এজিআই বলছে একটা স্বাধীন, মানুষের সমান বুদ্ধিমান সত্তা তৈরির কথা, যেখানে টেকনোলজি হয়তো মানুষকে রিপ্লেস করবে। ঠিক তার উল্টো দিকে আছে সিম্বায়োসিস বা মিথজীবিতার ধারণা। এর মূল কথা হলো প্রযুক্তি আমাদের প্রতিস্থাপন করবে না, বরং আমাদের সঙ্গী হবে, আমাদের বুদ্ধিকে আরও বাড়িয়ে তুলবে। জেসিআর লেক লাইডারের এই আইডিয়াটা কিন্তু টেকনোলজির সাথে আমাদের সম্পর্কটাকেই একদম অন্যভাবে দেখতে শেখায়। তো আমরা আমাদের মনকে প্রসারিত করার দুটো পথ দেখলাম। এবার ভাবা যাক এই উন্নত বুদ্ধিমত্তা দিয়ে আমরা আমাদের চারপাশের জগৎটাকে কিভাবে প্রসারিত করতে পারি, মানে আমাদের থাকার জায়গাটা। আর সেই দিগন্ত প্রসারিত করার পরবর্তী ধাপটা কি? হ্যাঁ, মহাকাশে বসতি গড়ার স্বপ্নটা কিন্তু আজকের না, এর ভিত্তি তৈরি হয়েছে অনেক আগে থেকেই। প্রথমত, কোপার্নিকান বিপ্লব আমাদের শিখিয়েছে যে অন্যান্য গ্রহগুলো আমাদের পৃথিবীর মতোই বাস্তব জগৎ। এরপর সিয়ালকভস্কির রকেট ইকুয়েশন আমাদের সেই সব জগতে যাওয়ার জন্য গণিতের দরজাটা খুলে দেয়। আর সবশেষে ১৯৬৯ সালের অ্যাপোলো 11 মিশন, সেটা তো দেখেই দিল যে মানুষ চাইলে অন্য কোনো মহাজাগতিক বস্তুতে পা রাখতে পারে। কিন্তু স্বপ্ন দেখা আর তাকে সত্যি করার মধ্যে অনেক তফাৎ, তাই না? পৃথিবীর বাইরে স্থায়ী বসতি করাটা একটা বিশাল চ্যালেঞ্জ। এটাকে যদি আমরা কয়েকটা ধাপে ভাগ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। প্রথমত, পৃথিবীর টান মানে গ্র্যাভিটি কাটিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত, যেখানে যাব, যেমন ধরুন চাঁদ বা মঙ্গল, সেখানে টিকে থাকার জন্য জলের মতো জরুরি জিনিস খুঁজে বের করতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে কঠিন ধাপটা হলো একটা বিচ্ছিন্ন জায়গায় পৃথিবীর মতো করে একটা সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তৈরি করা। আচ্ছা, আমরা নতুন জগতে যাওয়ার কথা বলছি, নতুন বুদ্ধিমত্তার কথা বলছি, কিন্তু আমাদের টাকা পয়সা মানে অর্থনীতির কি হবে? সেটাও তো বদলাবে, তাই না? একবার কল্পনা করুন তো, এমন একটা ভবিষ্যৎ যেখানে কোনো কিছুর ঘাটতি বা স্ক্যারসিটিই নেই। প্রযুক্তি যদি এই কনসেপ্টটাকেই শেষ করে দেয়, চলুন দেখি এটা কিভাবে সম্ভব হতে পারে। এর পিছনের মূল আইডিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে বলে জিরো মার্জিনাল কস্ট প্রিন্সিপাল। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সহজ। ধরুন একটা সফটওয়্যার বা একটা গান, এটা বানাতে একবারই খরচ হয়, এরপরে যত খুশি কপি বানানো যায়, প্রায় কোনো বাড়তি খরচ ছাড়াই। আমাদের আজকের ডিজিটাল দুনিয়াটা কিন্তু এই নীতির ওপরেই দাঁড়িয়ে আছে। আর এটা শুধু ডিজিটাল তথ্যের ক্ষেত্রেও সত্যি না। ভাবুন ওপেন সোর্স সফটওয়্যারের কথা, রিনিউয়েবল এনার্জির কথা, কিংবা অ্যাডভান্সড অটোমেশনের কথা। এই সবগুলো জিনিস মিলেমিশে আমাদের এমন একটা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে হয়তো মৌলিক জিনিসপত্রের অভাবে টাই আর থাকবে না, সবকিছুই হয়ে উঠবে অফুরন্ত।
এত সব আলোচনার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। উন্নত বুদ্ধিমত্তা, অফুরন্ত সম্পদ, নতুন জগৎ, এই সব কিছু আমাদের হাতে প্রায় ঈশ্বরের মতো ক্ষমতা তুলে দিচ্ছে। আর ক্ষমতার সাথে কি আসে? ঠিক, চূড়ান্ত দায়িত্ব। আমাদের ভবিষ্যৎকে সচেতনভাবে আর নৈতিকতার সাথে ডিজাইন করার দায়িত্ব। আমরা এখন আর স্রেফ টেকনোলজির ব্যবহারকারী নই, আমরা ভবিষ্যতের স্থপতি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা দায়িত্ব আমরা পালন করব কিভাবে? এর একটা দারুণ উপায় হতে পারে ভ্যালু সেন্সিটিভ ডিজাইন। এর মূল আইডিয়াটা হলো, আমরা যখন কোনো টেকনোলজির ডিজাইন করব, একেবারে শুরু থেকেই যেন তার মধ্যে মানবিক মূল্যবোধগুলো ঢুকিয়ে দেওয়া হয়। যেমন ধরুন, সত্যতা, প্রাইভেসি বা নিরাপত্তা। এগুলো যেন পরে যোগ করা কোনো ফিচার না হয়, বরং ডিজাইনের মূল অংশ হয়। তাহলে কোন কোন মূল্যবোধের কথা আমরা বলছি? দেখুন, কয়েকটা তো একেবারে মৌলিক, যেমন প্রাইভেসি বা গোপনীয়তা, ফেয়ারনেস বা ন্যায্যতা, সেফটি বা নিরাপত্তা, সাথে আছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, এবং সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্ব। মানুষের ভালো যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমরা যাই বানাই না কেন, এই নীতিগুলো তার মধ্যে থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। দার্শনিক হান্স জোনাস একটা অসাধারণ কথা বলেছেন, যা এই পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। তিনি বলেন, আমাদের প্রযুক্তিগত শক্তি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি দায়িত্বের অপরিহার্যতা বহন করে। কথাটা খুব গভীর, তাই না? মানে হলো, আমরা আজকে যা করছি, যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, তার ফল ভোগ করবে আমাদের পরের প্রজন্ম। আমাদের পছন্দগুলোই তাদের ভবিষ্যৎকে গড়ে দেবে। সুতরাং দিন শেষে সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে হবে আমাদের মানসিকতায়। এতদিন আমরা কি করেছি? সমস্যা হয়েছে, তারপর তার সমাধান খুঁজেছি। কিন্তু এখন সময় এসেছে প্রোঅ্যাক্টিভ হওয়ার, মানে সমস্যা হওয়ার আগেই একটা সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যতের সক্রিয় তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার হয়ে ওঠার। আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জগৎ, আমাদের সম্পদ, এই সব কিছুকে প্রসারিত করার মাধ্যমে আমরা আসলে এই নতুন দায়িত্বটাই কাঁধে তুলে নিচ্ছি। তো সবকিছুর শেষে একটাই প্রশ্ন এসে দাঁড়ায়, এই যে এত অবিশ্বাস্য ক্ষমতা আমাদের হাতে, এটা দিয়ে আমরা ঠিক কোন ভবিষ্যৎটা বেছে নেব? নিজেদের জন্য, আর যারা আমাদের পরে আসবে তাদের জন্য? এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত পছন্দের ওপরেই নির্ভর করছে।